আজকের এই স্পেশাল সেশনে আমি সবাইকে ওয়েলকাম করি। আমি রাজেশ ঠাক্কর। আজকে যে বিষয়ে কথা হবে সেটা আপনারা অলরেডি আপনাদের ইনভিটেশনের স্ক্রিপ্টে দেখেছেন। আজকে বেসিক্যালি আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি টু ইমপ্রুভ ফাইন্যান্সিয়াল হেলথ। যে কোনো জায়গায় আজকের দিনে হেলথ যেমন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেরকম একটা ফাইন্যান্সও একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমাদের দেশেও প্রধানমন্ত্রীর পরেই কিন্তু অর্থমন্ত্রীর দপ্তরটাকে গুরুত্ব দেওয়া হয়। ইভেন প্রত্যেকটা ফ্যামিলিতেও আপনি দেখবেন আর্থিক ব্যাপারটা যদি সলিড থাকে, মানে স্টেবল থাকে, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ইভেন আমি রিডার ডাইজেস্টের একটা বইও পড়ছিলাম, সেখানে হার্ট হেলথ নিয়েছিল। সেখানে সবকিছু মানে খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এইসবের পরেও অথর লিখেছিলেন মেক লট অফ মানি টু কিপ ইউর হার্ট হেলদি। তো হেলথের ব্যাপারটাও যদি ভালো রাখতে হয় তার জন্য প্রচুর পয়সা দরকার। কিন্তু সমস্যাটা কোথায় হয় যে আমরা বহু বছর স্কুলে পড়াশোনা করি, কিন্তু অর্থ সম্বন্ধে বিশেষ কিছু শিখি না। কর্মক্ষেত্রে আসার পর আমরা সেই অর্থ সম্বন্ধে জানতে শিখি, প্র্যাকটিক্যাল নলেজ। আর এর ফলস্বরূপ কি হয়, লোকেরা অর্থের জন্য কাজ করতে শেখেন, তবে অর্থ কিভাবে তাদের জন্য কাজ করবে সেটা তারা শিখতে পারেন না। তো আজকে আমাদের যে টপিকটা এটাও এই রিলেটেডই। আর এর সাথে যিনি আজকে স্পিকার, তিনিও এই সাবজেক্টে দখল রাখেন। আমাদের স্পিকার আজকে নীলাব্জ চক্রবর্তী। তিনি নিজে একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার আর কোম্পানি সেক্রেটারি নিয়েও পড়াশোনা করেছেন। তো আজকে এই সাবজেক্টটা ওনার বলার অধিকারও আছে। আর আপনাদের কাছে এই সাবজেক্টটা আপনার এই প্রয়োজনে তুলতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে যে আজকের এই প্যান্ডেমিকে, যেখানে প্রচুর মানুষ অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছে, সেখানে এরকম একজন স্পিকারকে পেয়েছি আমরা, যার কাছ থেকে আমরা প্রত্যেকেই গাইডলাইন পেতে পারি। তো আজকে স্পিকারকে আমি আপনাদের সবার সহযোগিতায় ওয়েলকাম করি স্ক্রিনে। প্লিজ হেল্প মি ওয়েলকাম টু নীলাব্জ চক্রবর্তী অন দ্য ভার্চুয়াল স্ক্রিন। গুড ইভিনিং সবাইকে। আমার নাম শুনলেনি, আমার নাম নীলাব্জ চক্রবর্তী। বাই কোয়ালিফিকেশন আমি কোম্পানি সেক্রেটারি, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আর সাথে অনেক মানুষকেই আমি হেল্প করি, কনসালটেন্সি প্রোভাইড করি আর্থিক জ্ঞানটাকে বাড়ানোর জন্য। তো আজকে এই যে প্রোগ্রামটা হবে সেটা মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতন হতে পারে। কিন্তু আমি এটা বলবো সবাইকে যে খুব মন দিয়ে আজকে আমি যেই টপিকে যা যা ডিসকাস করব, যা দেখাতে চলেছি, সেটা যদি খুব মন দিয়ে দেখা হয়, বোঝা যায়, তাহলে জীবনে একটা দিক খুঁজে পাবেন। হতেই পারে, মনে হতে পারে ইস যদি আজ থেকে আরো 10-15 বছর যদি আগে জানতাম তাহলে খুব ভালো হতো। আমার ওই ফিলিংসটা হয়েছিল স্কুলে থাকতে। স্কুলে থাকতে প্রশ্ন চলতো অনেক কিছুই, যে হ্যাঁ পড়াশোনা তো দরকার, পড়াশোনা করতে খুব বিশাল যে ভাল লাগতো সেটা নয়, কিন্তু মাথায় প্রশ্ন হতো যে আচ্ছা আমি যেটা পড়াশোনা করছি সেটা দিয়ে কি করে রোজগার করতে পারি। টিচারদেরকে জিজ্ঞেস করলে টিচাররা কেউ উত্তর দিতেন না। বায়োলজি ল্যাবে ব্যাঙের পেট কাটছি, তো এটা থেকে আমি কি করে রোজগার তৈরি করতে পারবো, এটারও উত্তর পেতাম না। তো যাই হোক, আস্তে আস্তে জীবনটা এগায়, ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করি। ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করবার পরে যখন চাকরিতে ঢুকলাম, তো দেখলাম যে টেবিলে বসে লাখ লাখ টাকা হাতে কাউন্ট করছি, সেই টাকাটাও আমার নয়, সেই টেবিলটাও আমার নয়, সেই পোস্টটাও আমার নয়, যে কোনো মুহূর্তে ওটা চলে যেতে পারে। তো এই চিন্তায় অল্টারনেট কিছু ভাবা শুরু করলাম। ভাবতে ভাবতে বেশ অনেক কিছুই জানতে পারলাম, অনেক কিছুই বুঝলাম। বহু মানুষের সাথে ইন্টারাকশন করেও তাদের মানসিকতা, তাদের থট প্রসেস কি, এই করতে করতে একটা জায়গায় আমি পৌঁছালাম যে ছোট থেকে যে বড় হই আমরা, ফাইন্যান্স নিয়ে পড়াশোনা বা আর্থিক জ্ঞান যেটাকে বলে, সেই জ্ঞানটা কিন্তু তৈরি হয় না। সেটার জন্য যেমন আমাদের এডুকেশন কিছুটা দায়ী, এডুকেশন সিস্টেম, সিমিলারলি আমরা আর্থিক জ্ঞানের ব্যাপারে আলোচনা কাদের সাথে করি? যারা জানে এই বিষয়ে তাদের সাথে, নাকি যারা জানে না তাদের সাথে? আমরা সাধারণত তাদের সাথেই ডিসকাস করি যাদের বয়স বেশি, যাদের বা পরিবারে যারা বয়স্ক, আর তারা তাদের মতন সাজেশন দেয়। আমরা চোখ বন্ধ করে সেটা বিশ্বাসও করে ফেলি, ভাবি না। তো যাই হোক, আজকে যা আমি দেখাতে চলেছি
সেটা হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল লিটারেসি, মানে আর্থিক জ্ঞানের একটা উপলব্ধি পাবেন। আর এপ্রিল মাস ওয়ার্ল্ড ফাইন্যান্স লিটারেসি মান্থ এটাকে বলা হয়। তা আমি প্রেজেন্টেশনের মাধ্যমে, পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো টপিকটাকে ডিসকাস করব। ফাইন্যান্সিয়াল লিটারেসি, কোনো একজনকে দোষ দেওয়া হয় যত সব নষ্টের গোড়া বলে, সেটা কে, কাকে দিই আমরা দোষ, কাকে বলা হয় সব নষ্টের গোড়া? বহু মানুষ বলে টাকা হচ্ছে সব নষ্টের গোড়া। তা আমার এই প্রশ্নটা জাগে, যদি সত্যিই টাকা নষ্টের গোড়া হয়, তাহলে যখন চাকরি করি তখন স্যালারি কেন চাই? যখন কোনো ব্যবসা করি তখন রোজগার কেন চাই? সত্যি কি টাকা নষ্টের গোড়া? না, তখন জানলাম যে টাকা নয়, টাকার অভাব হচ্ছে নষ্টের গোড়া। তারপর মিলিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি তো, আমাদের জীবনে যত অর্থ দরকার আর যত পাই সেটা কখনোই পূরণ হয় না যা আমাদের চাহিদা। আর সেইখান থেকে যত সমস্যা তৈরি হয়, রিলেশনশিপ সমস্যা, হেলথ চ্যালেঞ্জেস, সবকিছু। কিন্তু এরও বাইরে একটা জিনিস আছে, শুধুই টাকার অভাব নষ্টের গোড়া নয়। এই যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, আর্থিক জ্ঞান, এর অভাব, যেটা আর্থিক জ্ঞানের যে অভাব, সেটাই হচ্ছে আসল নষ্টের গোড়া। যদি আর্থিক জ্ঞান আমাদের থাকতো, তা আমরা অনেক কম বয়সে যদি এটা পেয়ে যেতাম, তাহলে আমরা জীবনটাকে তৈরি করতে পারতাম যেরকম ভাবে দরকার এই আর্থিক স্বাধীনতাটা পাওয়ার জন্য। তো সেটা কি, ব্যাপারটা কি, আসুন সেটা দেখি। তার আগে একটা জিনিস বুঝবার আছে, কিছু রিলেশনশিপ হয় জীবনে, পথে যখন আমরা চলি, বহু রিলেশনশিপের মাধ্যম দিয়ে আমরা এগাই। সিমিলারলি এখানেও একটা রিলেশনশিপ বুঝবার খুব জরুরি। প্রথমত এই যে গাড়ি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গাড়ি চালানোর জন্য কি চাই? গাড়ি চালানোর জন্য প্রথম তো গাড়ি চাই, আর দ্বিতীয়ত গাড়ির মধ্যে ফিউয়েল চাই, পেট্রোল চাই, নাহলে গাড়ি চলবে না। হ্যাঁ, ড্রাইভার তো চাই। এবার গাড়ি চালানোর জন্য যেমন পেট্রোল চাই, সিমিলারলি জীবন বাঁচিয়ে রাখার জন্য, জীবন চালানোর জন্য অক্সিজেন চাই। অক্সিজেন ছাড়া চলবে না। আর সেই সময় বোঝা যায় যে সত্যি একটা অক্সিজেন, একজন মানুষকে বাঁচানোর জন্য অক্সিজেন চাই, সেটার জন্য কিন্তু যথেষ্ট টাকাই দিতে হয়। হ্যাঁ, যাই হোক, এরপরে লাইফস্টাইলের জন্য কি চাই? আমি যেমন ইচ্ছে সেরকম যদি আমি থাকতে চাই, যেখানে খুশি যেতে চাই, যেমন ইচ্ছে লাইফস্টাইল যদি পেতে চাই, তাহলে কি যথেষ্ট অর্থ দরকার? অর্থের থেকেও বেশি হচ্ছে ক্যাশ ফ্লো। কিভাবে টাকাটা আসছে, কোথায় থেকে আসছে, কোথায় যাচ্ছে, এই ক্যাশ ফ্লোটা যথেষ্ট থাকা দরকার, যাতে আমাদেরকে কোনোদিন টাকার অভাব নিয়ে ভাবতে না হয়। নাহলে সারাক্ষণ খালি ওই, ধরে নিন আপনি গাড়ি কিনেছেন, পেট্রোল ট্যাঙ্কির ক্যাপাসিটি হচ্ছে 20 লিটারের, আপনি অনেক দূরে যেতে চাইছেন, মানে ধরে নিন 1000 কিলোমিটারের একটা জার্নি করবেন, আর সেখানে আপনি পেট্রোল ভরেছেন জাস্ট 2 লিটার। কিছুক্ষণ পরেই মনে হবে আরে পেট্রোল ভরতে হবে, কিছুক্ষণ পরেই মনে হবে পেট্রোল ভরতে হবে। তার থেকে ভালো কি একদম পুরো ফুল ট্যাঙ্ক করে দিলাম, এবার জার্নিটাকে এনজয় করলাম। ঠিক সেই রকমই যদি একটা ক্যাশ ফ্লো তৈরি করা যায়, যাতে করে এই চিন্তার থেকে বেরিয়ে যাওয়া যেতে পারে যে টাকা শেষ হয়ে গেল, টাকা শেষ হয়ে গেল। অনেক সময় ফেস করি প্র্যাকটিক্যাল লাইফ, বহু পরিবারকে দেখেছি, কোনো জিনিসের দরকার বাড়িতে, কিন্তু সেটা কিনতে পারছে না, কেন? টাকা নেই সেই সময়। তো এবার ক্যাশ ফ্লোটা কি হয় দেখুন, যেমন জলের একটা ফ্লো হয়, এক জায়গা থেকে আসে, নদীর যেমন ফ্লো হয়, আর নদী যেখান যেখান দিয়ে যায় সেখানে সেখানে কিন্তু মানে গাছপালা প্রচুর তৈরি হয়, ঠিক আছে? ঠিক সিমিলারলি টাকাও কিন্তু ফ্লো আছে, যেখান যেখান দিয়ে যায় সেখানে সেখানে ভ্যালু বাড়াতে বাড়াতে চলে যায়। আপনি হয়তো কোনো প্রফেশনে আছেন, সেই প্রফেশন থেকে টাকা আসছে, সেই টাকাটা আপনি জমিয়ে রাখেন না শুধু, সেই টাকাটা দিয়ে অনেক কিছু খরচা চালান, সেই খরচাটা চালানোর জন্যই রোজগারটা করছেন। এবার দেখা কি যায় যে রোজগার একটা জায়গা থেকে আসছে, কিন্তু খরচের প্রচুর জায়গা থেকে খরচ বেরিয়ে যাচ্ছে। এরকম যদি করা যায় যে একটার বদলে একাধিক জায়গা থেকে রোজগারের রাস্তা যদি তৈরি করা যায়, তাহলে কিরকম হয়? ডেফিনেটলি ভালো হয়। তাহলে সেই চিন্তার থেকে বাইরে বেরোনো যেতে পারে। কিন্তু সেটা সম্ভাবনা কি, উপায় কি আছে? উপায়ের আগে এই কয়েকটা জিনিস আগে বোঝা দরকার। এই জিনিসগুলো বোঝা এই জন্য দরকার, কারণ এই জিনিসগুলোর দরুন আপনি দেখবেন অলরেডি আপনি ওই, মানে কি বলবো, একটা মানে সম্পত্তির উপরে বসেই আছেন, যেখান থেকে আপনি এই ধরনের রোজগার তৈরি করতেই পারেন। প্রথমত বোঝা দরকার হচ্ছে লাইবিলিটি আর অ্যাসেটের মধ্যে পার্থক্য। লাইবিলিটি মানে হচ্ছে এমন কোনো জিনিস যেটার কারণে টাকার খরচা হয়, মানে টাকা বেরিয়ে যায়, আউটফ্লো অফ ক্যাশ হয়।
আজও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু ওটার কারণে রোজগার আসছে না। আমি একটা উদাহরণ সহকারে একটা জিনিস বলে দিই। আচ্ছা, উদাহরণটা একটু পরে দিচ্ছি, দেখতেই পাবেন। এমন কোন জিনিস যেটার কারণে সেই জিনিসটার ভ্যালু আস্তে 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 কমছে দিনের পর দিন, সেটাকে বলা হয় লায়াবিলিটি। লায়াবিলিটি যে যত বেশি কিনে ফেলে, তার কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্ক অত বেশি বেড়ে যায়, ফিউচার ফাইন্যান্সিয়াল রিস্ক। আজকে যদি প্রচুর লায়াবিলিটি কিনে ফেলেছেন, সেই লায়াবিলিটিকে মেনটেন করার জন্য প্রচুর রিস্ক বেড়ে যায়। বয়সের সাথে সাথে সেই রিস্ক নেওয়া যায় না। আর নেওয়া যায় না বলেই এই রিলেটেড যে টেনশন রিলেটেড যে অসুস্থতা, সেটা আস্তে আস্তে শরীরে দেখা দেয়। ব্লাড প্রেশার, লাইফস্টাইল ডিজিজ যেগুলোকে বলা হয়, সেগুলো দেখা যায়। ইভেন আপনি এটাও দেখবেন, যখন আপনি অসুস্থ, আপনি বাড়িতে পড়ে আছেন, আপনার পেছনে কিন্তু খরচা হচ্ছে, ওষুধের খরচা, ডাক্তার দেখানোর খরচা, আর আপনি কাজে যেতে পারছেন না, সেই রোজগারটা ওই দিনগুলোতে রোজগার আসছে না। তো অসুস্থতাও কিন্তু এক ধরনের লায়াবিলিটি। একটা উদাহরণ সহকারে যেটা আমি বলছিলাম, ধরে নিন আপনি একটা গাড়ি কিনেছেন। কেন? আমার আশপাশে বন্ধু বান্ধবরাও কিনেছে, পাড়া প্রতিবেশীরাও কিনেছে, আমাকেও গাড়ি কিনতে হবে। আমি একটা লোন নিয়ে, কার লোন নিয়ে আমি একটা গাড়ি কিনে নিলাম। সেই গাড়িটা সপ্তাহে হয়তো একদিন চালাই নিজে, আর বাকি দিন ওই 11 নম্বর বাসেই আমরা এগাচ্ছি, চলে যাচ্ছি। তো সেই অবস্থাতে এই গাড়িটা কিন্তু লায়াবিলিটি। এই গাড়িটার মেনটেনেন্স কস্ট আছে, পেট্রোল খরচা আছে, তারপরে আরো প্রচুর খরচা আছে, ইন্স্যুরেন্স খরচা হেন তেন লেগেই আছে। তো এটাকে বলা, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় লায়াবিলিটি। তাহলে অ্যাসেট কাকে বলা হয়? অ্যাসেট মানে এমন কোন জিনিস যেটার কারণে টাকা আসে, টাকা ভেতরে আছে, ইনফ্লো অফ ক্যাশ হয়। সেই জিনিসের যেটা কিনবার পরে সেটার দাম বাড়তে থাকে। যেমন আপনি একটা প্রপার্টি, জমি কিনেছেন, সেই জমির দাম বাড়ে, যদি সঠিক জায়গায় কেনা হয়, ঠিকঠাক জায়গায়, জমির দাম বাড়ে। ওটা একটা অ্যাসেট। অ্যাসেট যে যত বেশি তৈরি করে বা কেনে, তার কিন্তু ফিউচার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বাড়তে থাকে। তারা কিন্তু এই চিন্তার মধ্যে থাকে কম যে টাকা শেষ হয়ে যাচ্ছে, কারণ জানে সেখান থেকে রোজগার আসবেই। লিড, এই কারণে তারা খুব শান্তিতে থাকে। আপনি দেখে নেবেন, যাদের টাকার অভাব থাকে তাদের মধ্যে প্রচুর টেনশন থাকে, আর যাদের প্রচুর টাকা থাকে, সব ঠিকঠাক ভাবে তৈরি করেছে, সৎভাবে তৈরি করেছে, তাদের কিন্তু খুব পিস অফ মাইন্ড থাকে, তারা অসাধারণ একটা লাইফস্টাইল লিড করেন। এর আগেই আমি লাইবিলিটির ক্ষেত্রে আমি গাড়ির একটা উদাহরণ দিলাম, আপনি নিজে গাড়ি কিনেছেন, সেই গাড়িটা পড়ে আছে। এবারে অ্যাসেটের ক্ষেত্রে সেই গাড়িটাকে উদাহরণ স্বরূপ আমি বলছি, যে সেই গাড়িটাকেই আপনি ওলা বা উবেরের মাধ্যম দিয়ে ওটাকে চালাচ্ছেন, ঠিক আছে, বা আপনার কোনো ব্যবসা আছে, সেই ব্যবসায় আপনি ওটাকে ব্যবহার করছেন। তাহলে কিন্তু সেই গাড়িটার থেকে আপনার রোজগার আসছে, বা রোজগার বাড়াতে আপনার হেল্প করছে সেই গাড়িটা। তখন সেই গাড়িটাই হয়ে গেল অ্যাসেট। শুধু গাড়িটা নিজে পড়ে আছে, নিজে আপনি চালাচ্ছেন, লাইবিলিটি। যেই ওটা কোনো ব্যবসার কাজে লাগছে, বা ওলা উবেরের মাধ্যম দিয়ে চালাচ্ছেন, ওখান থেকে রোজগার আসছে, ভাড়ায় খাটাচ্ছেন, তখন হয়ে গেল অ্যাসেট। তো এই ডিফারেন্সটা খুব বোঝা দরকার, আমরা জীবনে এটা বুঝতে পারি না। আমি সাধারণত যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে যাই, তখন যখনই জিজ্ঞেস করি আপনার অ্যাসেট কি কি আছে, প্রত্যেকটা মানুষই বলে গয়না, গাড়ি, বাড়ি, হেন তেন এগুলো বলে, কিন্তু বেশিরভাগ মানুষকে দেখেছি এই বেসিক পার্থক্যটা বুঝতে পারেন না। তার মানে কি দেখলাম, লায়াবিলিটি এমন কোন জিনিস যেখান থেকে খরচা বাড়ে, অ্যাসেট কোন জিনিস যেখান থেকে ইনকাম বাড়ে, ঠিক আছে। এবারে আসুন দেখি ক্লাস অফ পিপল। আমরা খুব গর্বিত হয়ে বলি আমরা মিডল ক্লাসে বিলং করি। 3 রকমের ক্লাস হয়, রিচ ক্লাস, মিডল ক্লাস, পুয়ার ক্লাস। সব থেকে কোয়ালিটি ক্লাস হচ্ছে কিন্তু মিডল ক্লাস। যত কোয়ালিটি লোক তৈরি হয়েছে, সব কিন্তু মিডল ক্লাস থেকে তৈরি হয়েছে। আপনি এক একটা বড় বড় নাম নিন, সব দেখবেন মিডল ক্লাস থেকে। এবার ব্যাপারটা কি, লেট 90s এর সেই সময়ও কিন্তু এই ক্লাসগুলো ছিল, আজও আছে। সেই সময় খুব কম বড় লোক ছিলেন, ধনী লোক খুব কম ছিলেন, আর প্রচুর গরিব খুব কম থাকতেন। বেশিরভাগই মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। কিন্তু আজকাল কিন্তু এই ব্যাপারটা পাল্টে গেছে। আজকাল বড় লোক আরো বড় হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। মিডল ক্লাস বলতে এখন আর অ্যাজ সাচ কিছু নেই, হয় বড় লোক নয় গরিব। তো এটা কেন হলো বা কি করে হচ্ছে, কি এমন ঘটে গেল যে এই রকম মানে স্ট্রাকচারটা এরকম চেঞ্জ হয়ে গেল? মিডল ক্লাসের লোকেরা আস্তে আস্তে জানা শুরু করলেন যে কিভাবে বড়লোক হওয়া যায়।
আস্তে আস্তে তারা নিজেদেরকে ওপর দিকে ওঠানো শুরু করলেন। আর বহু মানুষ রয়ে গেলেন যারা জানতে চাইলেন না, নিজেকে ক্লোজ করে রাখলেন, না আমি অত সব জানবো না, আমি এইসবের থেকে দূরে, এই বেশ ভালো আছি। সেই করার চক্করে আস্তে আস্তে গরিবের দিকে চলে যাচ্ছেন। আমি আমার উপলব্ধির থেকে, আমার চিন্তাধারার দিক থেকে বেশ অনেক কথাই বলবো, হয়তো আপনাদের আমার সাথে একমত নাও হতে পারেন, তার জন্য আমি ক্ষমাপ্রাপ্য। কিন্তু এটা অ্যাকচুয়াল মে ঘটছে, অ্যাকচুয়াল রিয়ালিটিতে এটাই ঘটছে, আর এটা ফিউচারে আরো বেশি ঘটবে। এটা কেন ঘটছে সেটাও বলে দিচ্ছি। যারা গরিব বা গরিবের দিকেই চলে যাচ্ছেন, তাদের টাকার যে ফ্লোটা সেটা কোথা থেকে আসে, কিভাবে চলে যায়, সেটা বোঝা দরকার। হয়তো সে চাকরি করছে, চাকরি করে স্যালারি সেখান থেকে আনলো, সেই রোজগারটা নিয়ে কি কি খরচা করছে? প্রথমত ট্যাক্স পে করে, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। তারপরে কোনো ভাড়া ফাড়াতে আছেন তো ভাড়া দিয়ে দিলেন, খাবার খরচা, কাপড়ের খরচা, মানে প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য যে খরচাগুলো, সেই খরচাগুলো মেটাতেই তার পুরো রোজগারটা বেরিয়ে গেল, চললো। তাহলে মিডল ক্লাস কি করছে? মিডল ক্লাস তারা যারা রোজগার করার পরে প্রচুর লাইবিলিটি কিনে নেয় লোক দেখানোর জন্য। ইভেন শুধু লাইবিলিটি কিনে নেন না, বহু মানুষ আছে, বহু পরিবার আছে, আজকাল যে ভাবে সোসাইটিটা তৈরি হয়েছে, আজকাল ছেলে মেয়েদেরকে প্রচুর পড়াশোনা করাতে হবে, একটা ডিগ্রি নিয়ে কাজ হয় না। তো সেই কারণে বাবা মারা এডুকেশন লোন নিয়ে নেন, না ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করাবো। এবার সেই ছেলে মেয়ের যখন পড়াশোনা শুরু করলো, অলরেডি তার মাথায় কিন্তু এই এডুকেশন লোনটা চেপে গেল। তারপরে সে যখন জীবন শুরু করছে, তখন তাকে তো সোসাইটির সাথে তো ম্যাচ করতে হবে। তখন সে কার লোন নিল, প্রচুর ক্রেডিট কার্ড নিয়ে নিল, তারপর আরো ধার দেনা করলো, তারপর সেটা মেটানোর জন্যই পুরো টাকাটা বেরিয়ে গেল, কিন্তু বেঁচে কিছুই রইল না। এটা হচ্ছে একটা টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলির ক্যাশ ফ্লোটা, কোন দিক থেকে টাকাটা আসলো, লাইবিলিটি কিনে নিয়ে এবার আস্তে আস্তে এক্সপেন্স দিয়ে খরচাটা পুরো বেরিয়ে চলে গেল টাকাটা। রিচ ক্লাস কি করে? রিচ ক্লাস খুব বুদ্ধিমান, এরা মিডল ক্লাসরা এটাই বুঝতে পেরেছে যে রিচ ক্লাসরা কি করে এক্স্যাক্টলি। তারা যে রোজগারটা করলো, সেই রোজগারটা করার পরে হয় তারা নিজেদের অ্যাসেট তৈরি করে, নয় অ্যাসেট কেনে এক একটা, তারা পার্ট টাইমে কিছু বিজনেস করে নেয়, রোজগারের রাস্তা প্রচুর বাড়াতে থাকে, আর বাড়াতে বাড়াতে সেখান দিয়ে ইনকাম করে। এখানে একটা বিষয় আমি বলে দিই, টাকা টাকা একটা ইউনিট, ঠিক আছে? টাকা দিয়ে বোঝা যায় কে কত মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছে, কে কত মানুষের উপকার করে দিচ্ছে। যে যত বেশি মানুষের উপকার করে তার তত বেশি রোজগার হয়। টাকার রোজগারের সাথে এডুকেশনের কোনো সম্পর্ক অ্যাজ সাচ নেই। আপনি দেখবেন ব্যবসায়ীরা কেন বেশি রোজগার করে, কারণ ব্যবসায়ীরা বহু মানুষের রোজগার বাড়াতে কিন্তু হেল্প করছে। সেই ব্যবসায়ীর অর্গানাইজেশনে প্রচুর মানুষ চাকরি পাচ্ছে, চাকরি করছেন। আর যারা চাকরিজীবী তাদের রোজগার লিমিটেড কেন হয়ে যায়? কারণ তারা শুধু একজন ব্যবসায়ীর ব্যবসা সামলানোর জন্যই পুরো সময়টা দিয়ে ফেলছেন। তো এটা খুব বোঝার দরকার হচ্ছে, যে যত বেশি মানুষের উপকার করলো, যে যত বেশি মানুষের রোজগার বাড়ালো, তার তত বেশি রোজগার বাড়ে। এটা আমি কোনোদিন আগে স্কুল লাইফে, কলেজ লাইফে কোনোদিনও বুঝিনি, পরে এটা উপলব্ধি হয়েছে। আর যখন মিলিয়ে দেখেছি, আপনি যত বড় বড় ধনী মানুষদের নাম আছে আপনি দেখে নিন, তাদের কত এমপ্লয়ি আছে বা তাদের কারণে কত মানুষের রোজগার বাড়ছে, সেই কারণেই তাদের রোজগার বাড়ে আরো। তো বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি হয়? মিডল ক্লাস পুয়ার ক্লাসে যত রোজগার বাড়ে, হতেই পারে তার রোজগার হয়তো 70-80 হাজার টাকা, 1 লাখ টাকার ইনকাম, কিন্তু সাথে সাথে 1 লাখ টাকা খরচাও চলে, তাদের স্ট্যাটাসটা মেনটেন করতে হয়। তারা প্রচুর লাইবিলিটি কেনে আর অ্যাসেট খুবই কম থাকে। কিন্তু রিচ ক্লাস কি করে? প্রচুর মানে রোজগার যা করে তার থেকে বেসিক যেটুকুনি খরচা না করলেই নয় সেটুকুনি মেটায়, তারপরে সেটা দিয়ে প্রচুর অ্যাসেট কেনে, সেই অ্যাসেট দিয়ে তাদের লাইবিলিটি মিটিয়ে ফেলে। দুজনের চিন্তাধারার মধ্যে প্রচুর পার্থক্য আছে। পার্থক্যটা যেমন, রিচ ক্লাসের মানুষেরা তারা নিজের বাড়িতে যেখানে আছেন সেটাকে লাইবিলিটি মনে করেন, তারা খুব জলদি চেষ্টা করে আরেকটা বাড়ি বা একটা জায়গায় গিয়ে বাড়িটাকে ভাড়ায় বসিয়ে দিই, ঠিক আছে? আর যারা রিচ ক্লাস বা যারা মিডল ক্লাস, তারা কিন্তু নিজের বাড়িকেই সম্পত্তি হিসেবে ভাবেন, কিন্তু হয়ে যায় সেটা লাইবিলিটি। কি করে? দেখুন, হতেই পারে আপনার হয়তো রোজগার 50,000-60,000 টাকা, আপনি হয়তো একটা হোম লোন কিনেছেন, হোম লোন নিয়ে নিয়েছেন বাড়ি কেনার জন্য,
এবার সেই হোম লোনটা হয়তো 15 বছর বা 20 বছরের একটা টেনিওর আছে। তো যেই বাড়িটার লোন নিয়েছিলেন আপনি প্রায় 40 লাখ টাকার, যখন ওটা শেষ হলো লোন পে করা, আপনি হয়তো 45 লাখ টাকা পে করে দিয়েছেন, হতে পারে 50 লাখ টাকাও পে করে দিয়েছেন, কিন্তু তখন যখন বাড়িটা বিক্রি করবেন তখন কিন্তু সেই টাকাটা পাবেন না। ঘরে ঘরে দেখতে গেলে সেটা কিন্তু লসের খাতাতেই থেকে যাবে। এই পার্থক্যটা রিচ ক্লাসের লোকেরা খুব বুঝতে পারেন। এই টপিকে বিস্তারিত আমি ডিসকাশন করব না, কারণ অনেক কিছু ডিসকাস করার আছে। পরবর্তীকালে দরকার পড়লে আমি এটা নিয়ে ডিটেলস এক্সপ্লেন করব। যাই হোক, এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারার কারণেই দু ধরনের ভাবে মানুষেরা রোজগার করে ফেলেন। বাঁ দিকে তারা থাকে যারা চাকরি করছে আর বা সেলফ এমপ্লয়েড। আপনি দেখবেন যারা চাকরি করে তাদের থেকে একটু বেটার রোজগার হয় সেলফ এমপ্লয়েড। কেন? কারণ তারাও অনেক মানুষকে কিন্তু হেল্প করছে। যদিও 95%, প্রায় 95%-রও বেশি পৃথিবীতে যত মানুষ আছে তারা কিন্তু এই এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড অবস্থাতেই রোজগার করে। তাদের একটাই সোর্স অফ ইনকাম থাকে। তারা প্রচুর খাটাখাটনি করে রোজগার করবার জন্য। আর পৃথিবীতে যা সম্পত্তি আছে, ওয়েলথ, তার শুধুমাত্র 5% বাঁ দিকের মানুষেরা ভোগ করে, তারা পায়। তাহলে ডান দিকে কি হয়? ডান দিকের মানুষেরা ওরা জানে সিস্টেম কি করে তৈরি করতে হয়, তারা স্মার্ট ওয়ার্ক করে। তাদের বিশাল ডিগ্রি কোয়ালিফিকেশন থাকে না, কিন্তু তারা বিশাল ডিগ্রিধারী কোয়ালিফাইড লোকেদেরকে কিভাবে তাদের তাদের ব্রেনটা, তাদের স্কিলসটাকে ইউজ করতে হয় সেটা জানে। তারা সিস্টেম তৈরি করে ফেলে। সেই ধরুন ডান দিকের লোকেরা পৃথিবীর যা রোজগার আছে, ওয়েলথ আছে, তার 95% এনজয় করে। আর এদিকে কিন্তু মাত্র 5% লোক আছে। এটা একটা চিন্তাধারা চলে গেল। এবার আমি যেটা টপিকে ডিসকাস করব সেটা হচ্ছে পার্ট বি, সিমটমস আর সলিউশন। এই যে অর্থের যে জ্ঞানের অভাবটা চলছে, সেটা কি কি দেখে বোঝা যায়, সেটা আমরা প্রত্যেকে নিজেরাই অ্যানালিসিস করে নিতে পারি। সেটাই আমি একটু হেল্প করব। প্রত্যেক দিন আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল হেলথকে ক্ষতি করে ফেলে। সেইগুলো কি কি সেটা এবার ডিসকাস করি। এটা ডিসকাস করার পরে আমি দেখাবো এটা সলিউশন কি হতে পারে। প্রথম, ইন্স্যুরেন্স পলিসি আমরা কিনি ইনভেস্টমেন্ট পারপাস হিসাবে। ইন্স্যুরেন্স পলিসি কখনোই ইনভেস্টমেন্ট পারপাস হিসাবে কিনতে নেই। যখন আমি যা প্ল্যানিং করি বা জিজ্ঞেস করেছি, আপনারা হয়তো আছে, আপনার এখানে যতজন আছেন অনেকেই হয়তো এই কারণেই কিনেছেন ইন্স্যুরেন্স পলিসি। 80 ইনকাম ট্যাক্সে একটু যদি বেনিফিট পাওয়া যায়। আমার একটা প্রশ্ন থাকে, আপনার ইন্স্যুরেন্স পলিসি যখন ম্যাচিওর করবে তখন আপনি কি রিটার্ন পাবেন? রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি আপনার? কখন আপনি ক্যালকুলেট করে দেখবেন? আর সেইটা যে রিটার্ন পাবেন, যেটুকুনি টাকাটা, সেটা সেই সময়ে তার মূল্য কি থাকবে সেটা একবার ভাবনা চিন্তা করে দেখবেন। তারপরে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে ইন্স্যুরেন্স পলিসিটা ইনভেস্টমেন্ট পারপাস হিসাবে ব্যবহার করা ঠিক কি না। ইন্স্যুরেন্স পলিসি সবসময় কেনা দরকার যে অঘটন সময় যাতে একটু সাপোর্টটা পাওয়া যায় নিজেকে সামলে নেওয়ার পর্যন্ত। কোনোদিনও ইনভেস্টমেন্ট পারপাসে ওটাকে কিনতে নেই। 2 নম্বর, ক্রেডিট কার্ড মিস্ট্রি সলভ করতে পারা যায় না। চাকরি শুরু হয়েছে, কেরিয়ার শুরু করেছি, ব্যবসা শুরু করেছি, চলো ক্রেডিট কার্ড কিনে নিই। আর প্রচুর আজকের ডেটে তো প্রচুর ক্রেডিট কার্ডের অ্যাড দিতে থাকেন। মোবাইল খুললেই ক্রেডিট কার্ডের অ্যাড, টিভি খুললেই ক্রেডিট কার্ডের অ্যাড। আমরাও ক্রেডিট কার্ড কিনে নিই। নেওয়ার পরে তারপরে তো সেটা তো শোধ করতে পারি না। সেই শোধ না করতে পারে তখন আরেকটা ক্রেডিট কার্ড কিনি। এই প্রথম ক্রেডিট কার্ডের লোন নিয়ে সেকেন্ড ক্রেডিট কার্ডে টাকা পুরো ট্রান্সফার করে দিলাম। সেকেন্ডটা দিয়ে হলো না, 3 নম্বরটা দিয়ে করে দিলাম। এটা কেন করা হয়? কারণ ক্রেডিট কার্ডে একটা ফেসিলিটি থাকে, আপনি যেদিন জিনিসটা প্রোডাক্ট কিনলেন সেই দিন থেকে আপনাকে একটা টাইম দেওয়া হলো যে এতদিন পরে আপনি পে করে দিতে পারেন। এবার বেশিরভাগ মানুষেরা ঠিক এই কারণেই ক্রেডিট কার্ডটা নেয় যে আমার এখন টাকা নেই, আমি প্রোডাক্টটা নিয়ে তো নিই বা ফেসিলিটি তো নিয়ে তো নিই, পরে না হয় পে করে দেবো। কিন্তু মাথা থেকে এটা বেরিয়ে যায় আজ নয়তো কাল পে তো করতেই হবে, খরচা তো হবেই। তো কি হলো, এই যে 20 দিন 30 দিন সময় এটা চলে গেল, কিন্তু টাকাটা আমি সরিয়ে রাখিনি, আমি আরো কিছু ধারে জিনিস কিনে নিয়েছি। এবার কি হবে? এবার তো ক্রেডিট কার্ডের ওই ফাইন চার্জ করে ফেলবে।
তখন সেকেন্ড কার্ড, আরো 20 দিন এগিয়ে দিলাম, আরো 20 দিন, এই করতে করতে এই সার্কেলটা চলতেই থাকে, ট্র্যাপ হয়ে যায়। তো বেশি ক্রেডিট কার্ডও নিতে নেই, একটা বা ম্যাক্সিমাম দুটো। বাইং থিংস জাস্ট বিকজ দে আর অন ডিসকাউন্ট। এই তো দেখেছি, আর এখন এখন প্রচুর ডিসকাউন্ট আসছে, চলো চলো জিনিস কিনে ফেলি। এটাতে কি হয়ে যায় এটা আমি একটু এক্সপ্লেন করব। ধরে নিন আপনার হয়তো সে সাপোজ মাইক্রোওয়েভ কিনবার আছে, 5,000 টাকা দাম, বেশি দাম না, কিন্তু সেটাও কিনবার জন্য আপনাকে টাকাটা জমাতে হচ্ছে, কিছু কিছু টাকা অল্প অল্প সরিয়ে রাখছেন। এবারই হঠাৎ একটা অ্যামাজন প্রাইমে একটা অফার চলে আসলো, ফ্লিপকার্টে অফার চলে আসলো, বিগ বাজারে অফার চলে আসলো, ঠিক আছে? যেই অফার আসলো কি করলাম আমরা, সঙ্গে সঙ্গে গিয়ে কয়েকটা জিনিস কিনে নিলাম। কিছু হয়তো ড্রেস ডিসকাউন্টে পেয়ে গেলাম, জামা কাপড়, হয়তো একটা মোবাইলই কিনে ফেললাম ইএমআই তে, প্রচুর এখন ডিসকাউন্টে চলছে, ইএমআই তে কিনে নি। কিছু হয়তো গ্রসারি কিছু জিনিস কিনে ফেললাম। কেনার পরে দেখলাম যেটার জন্য আমি টাকা সরাচ্ছিলাম সেটাই আর কেনার টাকা নেই। তো সেই জন্য ওই ডিসকাউন্ট দেখে ইনফ্লুয়েন্স হতে নেই সবসময়। নেক্সট, বন্ধু বান্ধবরা গাড়ি কিনেছে, কোথাও ঘুরতে গেছে, তার পোস্ট করে প্রচুর ফেসবুকে, ইনস্টাগ্রামে বা অন্য সোশ্যাল মিডিয়া সাইটে, সেইটা দেখে আমরা খুব টেম্পটেড হয়ে যাই, আরে আমাদের বন্ধুরা গেছে, আমাদের আত্মীয় স্বজনরা গেছে বা পাড়া প্রতিবেশী গেছে, আমাকেও যেতে হবে। এখান থেকে সেখান থেকে ধার দেনা নিয়ে, ক্রেডিট কার্ড নিয়ে, ধারে লোন ফোন নিয়ে আমরাও যাব। আর গিয়ে কি করবো, ওই সেলফি তুলবো, সেলফি তুলে পোস্ট করব। কেন? ওই ঠেঙ্গা চাই, অনেকগুলো লাইকস চাই না? কিন্তু সেটাতে কি উপলব্ধি হচ্ছে? অ্যাজ কোনো উপলব্ধি নয়, কিন্তু হ্যাঁ, আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল হেলথটা যথেষ্ট বেশি ক্ষতি হয়ে গেছে। সেই যে ওই যে মানে হয় আপনি অনেকদিন ধরে টাকা জমিয়েছিলেন, সেই টাকাটা চলে গেল, প্ল্যান ছাড়াই আপনি বেরিয়ে গেলেন ঘুরতে বা গাড়ি কিনে নিলেন, বা হয়তো ধার নিয়ে করলেন, তো এটাতে আপনার কিন্তু ক্ষতি হয়ে গেল। এবার সেই যে গ্যাপটা হলো সেটাকে পূরণ করতে আরো অনেকদিন সময় লেগে যাবে, তখন আরো অন্য সিচুয়েশন চলে আসবে। আর 5 নম্বর, ওয়েস্টিং টু মাচ টাইম অন আনপ্রোডাক্টিভ থিংস, স্পেশালি সোশ্যাল মিডিয়া এন্ড টিভি। এই বিষয়ে আমি বলে দিই, যদিও অনেকে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা আমি সোশ্যাল মিডিয়ার সাথে অর্থের কি সম্পর্ক আছে? দেখুন, ডাইরেক্ট সম্পর্ক আছে, ডাইরেক্ট সম্পর্ক। একটা সার্ভেতে দেখা গেছে যত ডিভোর্স হয় সেখানে সব থেকে কমন যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, লিঙ্কডইন, এই ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে প্রচুর অবদান আছে ডিভোর্স বাড়তে। ফ্যামিলি বন্ডিং নষ্ট হয় প্রচুর ভাবে। আপনার যদি মানে অতিরিক্ত অ্যাডিকশন যদি হয়ে থাকে, যে সারাদিন ধরে আমি খালি ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকে খালি ওই স্ক্রল করেই যাচ্ছি, একটা পর একটা ভিডিও দেখে যাচ্ছি, আপনার সাইকোলজিক্যালি আপনি কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, আপনার চিন্তা করার ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবার যেই মুহূর্তে আপনার চিন্তা করার ক্ষমতা নষ্ট হচ্ছে, আপনি তো এটা ভাবা ছেড়ে দিচ্ছেন যে আমাকে রোজগারও করতে হবে, রোজগার করার জন্য আরো কিছু উপায় করতে হবে বা জীবনটাকে আরো বেটার করতে হবে, সেই ভাবনা চিন্তার থেকে আপনি বেরিয়ে চলে গেলেন। আর এটাও দেখুন, যারা ওই প্ল্যাটফর্মে আসে, যারা টিভিতে আসে, তারা কিন্তু টিভি দেখে না। যাদেরকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিজেরা খুব আসছে না। ক্রিয়েটিভ থিঙ্কিং যেটা আপনার, সেটা নষ্ট হয়ে গেল। তো ইমিডিয়েট ওই ওই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার, ওই যে অ্যাডিকশনটা, ওটার থেকে ইমিডিয়েট বেরোনো দরকার, ইমিডিয়েট। বা সোশ্যাল মিডিয়াকে ইউজ করা দরকার কিভাবে আপনার মানে হেলথটাকে ইমপ্রুভ করতে পারে, ফাইন্যান্সিয়াল হেলথকে, সেটাও করা যায়, সেটা আমি পরবর্তীকালে বলছি। কিন্তু এটার থেকে প্রচন্ড ভাবে বেঁচে, কেন বুঝতেই পারছেন, যেমন বিয়ে করার পরে একটা ফাইন্যান্সিয়াল একটা কি বলবো স্টেটাস একটা চেঞ্জ হচ্ছে পরিবারের, সেরকমলি ডিভোর্সও একটা চেঞ্জ হয়ে যায়। বা যদি পরিবারে অশান্তি চলে, তখন যে কাজ করছে সে শান্তিতে কাজ করতে পারে না, তখন তার ডিস্টারবেন্স হয়, তার রোজগার চলে যেতে পারে, কারণ সে যেখানে চাকরি করছে বই গেছে, তার সে কোন প্রবলেমে আছে না আছে দেখতেই যাবে না। এখানে কিন্তু সবাই ইনভলভ থাকে। নেক্সট, কোনো এমার্জেন্সি ফান্ডই তৈরি করে না অনেক সময় লোকেরা, আজকে টাকা এসছে আজকেই বেরিয়ে খরচা করে ফেললাম। কিন্তু এই যে কোভিড-19 আমরা দেখে নিয়েছি, অল অফ এ সাডেন রোজগার চলে গেল, তখন কি হবে? তো সেটার একটা এমার্জেন্সি ফান্ড না তৈরি করাটাও একটা খুব ক্ষতিকারক একটা ব্যাপার। মেডিকেল ইন্স্যুরেন্স, বহু মানুষকে দেখেছি মেডিকেল ইন্স্যুরেন্স কেনেই না। তারা বলে আরে আমার টাকা তো নষ্ট হয়ে যাচ্ছে, কি দরকার আছে টাকার।
আমি মনে করি দেখুন, বেঁচে থাকা অবস্থায় আপনার অসুস্থতা হয়েছে কিন্তু আপনার ট্রিটমেন্টের কোনো টাকা নেই, তাহলে আর লাভটা কি হলো? সেই জন্য প্রত্যেকটা মানুষের মেডিকেল ইন্স্যুরেন্স তো থাকা মাস্ট। লাইফ ইন্স্যুরেন্স নাও থাকতে পারে, আপনি নেই তখন আপনার রোজ মানে আপনার টাকা ম্যাচিওর হলো, কোনো লাভ নেই। কিন্তু আপনি অসুস্থ, সুস্থ করতে হবে আপনাকে, ঠিক মানে ইমপ্রুভ করতে হবে হেলথটা, সেটার জন্য তো টাকা দরকার। আর যেভাবে মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে সেখানে তো ডেফিনেটলি মেডিকেল ইন্স্যুরেন্স দরকার। আমি মনে করি এক একটা মানুষের কম করে 10 লাখের একটা কভারেজ রাখা দরকার স্ট্যান্ডার্ড একটা কোম্পানি থেকে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংই থাকে না কিছু। আজ যখন আমি রিটায়ার করব তখন কি কর্পাস তৈরি করব, কোনো প্ল্যানিং নেই। আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে আমি ব্যাংকে কি কত টাকা দেখতে চাই, বা আমি কতগুলো এফডি করে রাখতে চাই, এরকম কোনো প্ল্যানিং থাকে না, কারণ গাইডেন্সের অভাব আছে। ইনকাম ডাইভার্সিফাই না করা, এখানে তো আমি দেখেছি যে বহু মানুষেরা খুব মানে অ্যাটিটিউড দেখি বলে এটা তো আমার ডোমেন নয়, এটা আমার আয়ত্তের বাইরে, আমি রোজগার বাড়াবো, এই তো বেশ ভালো আছে। আপনি জাস্ট ভেবে দেখুন, একটা ইকুয়েশন আপনি দেখতে পাচ্ছেন 1 × 100 = 100 × 1, দুদিকেই 100 হবে, কিন্তু বাঁদিকে একটা সোর্স থেকে 100 টাকা আসলো, কিন্তু ডান দিকে 100টা বিভিন্ন সোর্স থেকে প্রত্যেকটার থেকে 1 টাকা করে আসলো। তার মানে রোজগারটা ডাইভার্সিফাই হলো। আপনি ভেবে দেখুন, একটা জায়গা থেকে 100 টাকা আসলো, 100 টাকার বদলে আপনি আপনার স্যালারি যা হয় সেটা আপনি বসিয়ে দিন, হঠাৎ করে যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে চলবে কি করে? আর ডান দিকে আপনার অনেকগুলো সোর্স আছে, সেই সবগুলোর থেকে মিলিয়ে আপনার যে স্যালারির টাকাটা আসছে সেটা চলে আসছে। তো এই ডাইভার্সিফাই করাটাও খুব 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 জরুরি আজকের ডেটে। নেক্সট হচ্ছে, কোথায় যে টাকা বেরিয়ে যাচ্ছে সেটার কোনো ট্র্যাক রেকর্ড না রাখা। অনেকেই বলে মাসের শুরুতে মানে যখন টাকা পায়, স্যালারি পাচ্ছি, তো মাসের শুরুতে গরম, মাসের মাঝখানে নরম, মাসের শেষে বেসারাম, মানে আর হাত দেওয়া যায় না মানি ব্যাগের। তো এইটা আমি সবাইকে রেকমেন্ড করি, প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে একটা অ্যাপ আছে মাই মানি ম্যানেজার বলে, সেটা আপনার ইনস্টল করে আপনাদের প্রত্যেক দিনের যা খরচা হচ্ছে প্লাস আপনার মাসের যা রোজগার হয়েছে সেটা আপনি ট্র্যাক রেকর্ড রাখতে পারেন, যেটাতে করে আপনি নিজের পরবর্তী মাসগুলোর বাজেট তৈরি করতে পারেন আর অ্যাকর্ডিংলি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং গুলো করতে পারেন, যে আমি এত টাকাটা ইনভেস্টমেন্ট করবো, এত টাকাটা আমি এভাবে রেকারিং ডিপোজিট করবো, সরিয়ে রাখবো। স্পেন্ডিং অল দ্য হার্ড আর্ন মানি অন চিলড্রেন্স ম্যারেজ, শুধু চিলড্রেন্স ম্যারেজই না, আজকে বাড়িতে কিছু অনুষ্ঠান হলে প্রচুর লোককে খাওয়ানো, এটা একটা আমাদের মানে স্ট্যাটাস দেখানোর মতন হয়ে গেছে। এটা খুব খুব বুদ্ধিমানের কাজ নয়, কারণ রোজগার করতে যথেষ্ট খাটাখাটনি দরকার, যথেষ্ট সময় লাগে, কিন্তু এই একদিনের একটা ঘটনায় পুরো লাখ লাখ টাকা আমরা জলে ভাসিয়ে দিলাম কিছু মানুষকে খাওয়ানোর জন্য। আপনিও ভেবে দেখবেন, বহু মানুষকে খাওয়ানোর পরেও মানুষেরা কিন্তু যে খাবারটা পছন্দ হয়নি সেটা নিয়েই প্রচারটা বেশি করে, এত কিছু খাওয়ালো কিন্তু এটা ভালো হয়নি। বেস্ট হচ্ছে কচিত কজন যাদেরকে না ডাকলেই নয়, তারা আমাদের লাইফে অনেক হেল্প করেছে, তাদেরকেই শুধু ওই অনুষ্ঠানে ডাকা, তাদের সাথেই মিলেমিশে সেটাকে সেলিব্রেট করা। অনেকে হয় প্রচুর সোনা গয়না কেনে, সোনা কিনে লকারে রেখে দেয়, আপনার টাকাটা আটকে গেল, কখনো করতে নেই। আপনি কিনলেন অল্প রাখলেন ঠিক আছে, কিন্তু ওইখান থেকে রেগুলার বেসিসে টাকা আসছে না, যখন বিক্রি করবেন তখন আসবেন। টাকা পয়সা কোথায় রাখা হয়েছে এই ব্যাপারে ফ্যামিলির সাথে ডিসকাস না করা, এটা এত বড় ব্লান্ডার। এরকম প্রচুর ফ্যামিলি দেখেছি, বাড়িতে হাজবেন্ড হচ্ছে অনলি আর্নিং মেম্বার, ঠিক আছে, তার প্রচুর পয়সা আছে, খুব ভালো লাইফস্টাইল লিড করছেন, হঠাৎ সে মারা যান, তার বাড়িতে বাচ্চা বউ সবাই রাতারাতি পথে চলে আসলো। কেন? কারণ তারা জানেই না সে যে রোজগার করছে সেই টাকাগুলো কোথায় আছে, কোথা থেকে রিকভার করবে, কিছু জানে না, ব্যাস শেষ। এটা ডিসকাশনটা খুব জরুরি। আর লাস্ট হচ্ছে স্ট্যাটাস। আমাদের স্পেশালি মিডল ক্লাস সাইকোলজি হচ্ছে এটা, যে আমরা এমন জিনিস কিনি যেটা আমাদের দরকার নেই, সেটাও কাকে ইমপ্রেস করার জন্য, যাকে আমরা পছন্দ করি না। আর কোন টাকা দিয়ে কিনি, যেটা আমার নেই, মানে ব্যাংক থেকে লোন নিয়ে। মানে স্ট্যাটাসের ডেফিনেশন, বাইং থিংস দ্যাট ইউ ডোন্ট নিড টু ইমপ্রেস হুম ইউ ডোন্ট লাইক উইথ দ্য মানি ইউ ডোন্ট হ্যাভ। তো এই লোক দেখানি ব্যাপারটা, এটা মানে এই লোক দেখানি ব্যাপারের কারণে আপনার যে ফাইন্যান্সিয়াল হেলথ কত নষ্ট হতে পারে, ধারণার বাইরে, ধারণার বাইরে। এবার আসুন দেখি এটার থেকে, এতক্ষণ ধরে তো সিমটম বললাম, সলিউশনটা দেখে নিই।
প্রথম সলিউশন যেটা আমি আইডিয়ালি মনে করি, প্রথমত যে কোনো মানুষের চাকরি করা খুব জরুরি। 9 to 5 ফুল টাইম জব করুন, ফুল ডেডিকেশন দিয়ে। একজন বসের আন্ডারে কাজ করবেন, একটা প্রেসারে কাজ করার একটা অভ্যেস তৈরি হবে, আপনার ফিক্স স্যালারি আসবে, আপনার যে বেসিক নেসেসিটিস গুলো আছে সেগুলো টেক কেয়ার করা হবে। তারপরে আপনার একটা ফেস ভ্যালু তৈরি করতে হেল্প হবে চাকরি করলে, যে হ্যাঁ ও এই মানুষ এখানে এই কাজ করছেন, লোকেরা চিনবে আপনাকে। আস্তে আস্তে সেই চেনা পরিচিতির একটা আপনার নেটওয়ার্ক তৈরি হয়। তারপরে আপনি কোম্পানির গোলস টার্গেট অ্যাচিভ করার সেই মানসিকতাটা তৈরি করবেন, সেটার কারণে কাজ করবেন, গোল ওরিয়েন্টেড মানুষ হিসাবে আপনি তৈরি হবেন। এই জন্য চাকরি করা খুব জরুরি। কিন্তু তারপরে চাকরি করার পরে 9টা থেকে 5টার পর বাড়িতে এসে টিভি দেখে ওই ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করা নাকি আরো কিছু করা? প্রথমত বেস্ট হচ্ছে একটা কোনো লো কস্ট স্টার্টআপ খুঁজে বার করা। লো কস্ট স্টার্টআপ খুঁজে বার করার পরে একজন বিজনেস গাইডকে খুঁজে বার করা, যে আপনাকে গাইড করতে পারে যে হ্যাঁ দেখুন আমি এই ব্যবসাটা করতে চাইছি, আপনি কি আমাকে শেখাতে পারবেন? যার ক্ষমতা আছে, যে নিজে সেই ব্যবসা করছে বা সেই ক্ষমতাটা রাখে যে হ্যাঁ গাইড করতে পারবো, সেরকম একজন বিজনেস গাইডকে খুঁজে বার করে তার গাইডেন্সের আন্ডারে সে ব্যবসা করা। আপনি নিজেই নিজের বস হবেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে বলতে পারবেন যে ইয়েস আই এম দ্য বস। আপনার নিজের স্যালারি রিপ্লেস করবেন আস্তে আস্তে। এটা একটা গোল হতে পারে যে আমি কত জলদি আমি আমার স্যালারিকে রিপ্লেস করব। ডেভেলপ ফাইন্যান্সিয়াল আইকিউ গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে নিজের যে ফাইন্যান্সিয়াল আইকিউ, এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আমি এখন কথা বলছি, ফাইন্যান্সিয়াল আইকিউ ডেভেলপ করবেন, সাথে সাথে আর যে রিকোয়ার্ড যে স্কিলস গুলো আছে সেইগুলো আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করুন। আপনি কিন্তু মনে রাখবেন, আপনি যাই করবেন আপনি কিন্তু রোল মডেল হয়ে যাচ্ছেন। লোকেরা আপনাকে দেখে লোকেরা কিন্তু আপনাকে দেখে বলতেই পারে যে আমি এনার মতনই জীবনে হতে চাই। আবার লোকেরা আপনাকে দেখে এটাও বলতে পারে আর যাই হোক না কেন আমি এনার মতন তো হবই না। আপনি কি রোল মডেল হতে চান আপনি ডিসাইড করবেন। আর গ্র্যাজুয়ালি যেমন এখানে কোম্পানিতে আপনি গোল একটা টার্গেট অ্যাচিভ করছিলেন, সিমিলারলি এবার ধীরে ধীরে নিজের জীবনে নিজের একটা গোল তৈরি করে, নিজের জীবনের টার্গেট তৈরি করে সেগুলোকে অ্যাচিভ করা শুরু করলেন এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। তাহলে দেখবেন আপনার ব্যালেন্স হয়ে গেল লাইফটা। আর স্টার্টআপের জন্য আজকাল মার্কেটে প্রচুর স্টার্টআপ আছে, প্রচুর মানে প্রচুর আছে। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে জাস্ট সাজেস্ট করে দিতে পারি, এই পয়েন্টগুলো মাথায় রাখলে আপনার হেল্প হতে পারে। প্রথমত এমন স্টার্টআপ দেখবেন যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করা যাচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনের মাধ্যম দিয়ে যাতে ব্যবসা করা যায় এরকম স্টার্টআপ দেখলেই ভালো। 2 নম্বর হচ্ছে বাড়ি থেকেই, বাড়িকে সামলে, বাড়িকে সময় দিয়ে, পরিবারকে সময় দিয়ে স্টার্টআপটা করলাম, ব্যবসাটা শুরু করলাম, এরকম ব্যবসা। 3 নম্বর হচ্ছে প্রচুর পুঁজি না লাগিয়ে শুরু করা যেতে পারে। বেশিরভাগ মানুষকে যখনই জিজ্ঞেস করি আপনি কি ব্যবসায় ইন্টারেস্টেড, তারা বলে হ্যাঁ ইন্টারেস্টেড কিন্তু শুরু করতে পারি না। কেন? কারণ সেই অর্থ তো নেই, পুঁজি তো নেই। সেই জন্য লো কস্ট স্টার্টআপ আছে মার্কেটে প্রচুর। তারপর ফ্লেক্সি টাইমে যাতে করা যায়, যে কোনো সময় আমি এখন ফাঁকা আছি আমি এখন ব্যবসা করে নিলাম, আবার আমাকে 5 ঘন্টা 10 ঘন্টাই ব্যবসা করতে হবে এরকমও না, আমার এই সময়টা ফ্রি আছে আমি এই সময় করলাম। ফ্লেক্সি টাইমে যাতে ব্যবসা করা যায়। আর হেলথ আর হাইজিন নিয়ে যাতে ব্যবসাটা হয়, এটাই ফিউচার। কিন্তু আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা প্রমোট করা হচ্ছে। তো হেলথ আর হাইজিন নিয়ে ব্যবসা করলে আমার মনে হয়েছে ভালো ফিউচার তৈরি করা যেতে পারে। দেখুন আমরা সবাই জানি সাকসেস ইজ এ জার্নি, ফাইন্যান্সিয়াল হেলথের একটা জার্নি আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমেরও একটা জার্নি আছে। তা আপনি চাকরি শুরু করলেন, চাকরি করতে করতে আপনি সেলফ এমপ্লয়েড হলেন, আপনি ছোটখাটো একটা ব্যবসা শুরু করলেন, সেখান থেকে আপনি বড় ব্যবসায়ী হলেন, আপনি আরো বহু মানুষকে আপনি উপকার করছেন, আপনি বহু মানুষকে হেল্প করছেন তাদের রোজগার বাড়াতে। হয়তো আস্তে আস্তে আপনারও প্রচুর রোজগার বাড়ছে আর আপনি ইনভেস্টার্স হয়ে যাচ্ছেন। তো এটা একটা আইডিয়াল একটা সাকসেস জার্নি হতে পারে। এবার আসি লাস্ট পার্ট, ট্যালেন্ট আর স্কিল। আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে, আমি এখান থেকে উদাহরণ সহকারে দেখাই। এখানে কিছু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু নাম, সচিন, রজার, লতা, লিওনেল। ডেফিনেটলি আমি যদি সচিন বলি আপনার মাথায় কি আসবে? এই ছবিটাই আসবে, সচিন টেন্ডুলকার। আমি যদি রজার বলি রজার ফেডারার আসবে। আমি যদি লতা বলি লতা মঙ্গেশকর আসবে। আমি যদি লিওনেল বলি লিওনেল মেসি আসবে। তো এরা কি, এরা এরকম এই মানে আমাদের কেন এই নামগুলো মাথায় আসলো? তারা নিজের নিজের ফিল্ডে
টপ মোস্ট লেভেলে পৌঁছে গেছেন, তাদের প্রচুর ট্যালেন্ট ডেফিনেটলি আছে, তারা সেই ট্যালেন্টটাতে স্কিল ডেভেলপ করেছেন, তারা সেই স্কিলটাকে বাড়িয়েছেন, তারা সেই লেভেলে পৌঁছে গেছেন। কিন্তু এই স্কিল বা ট্যালেন্ট সবার কি আছে? প্রত্যেকটা মানুষ কি সচিন টেন্ডুলকার হতে পারবেন? কত মানুষ তো আছে ক্রিকেট খেলে, কিন্তু কতজন সচিন টেন্ডুলকার হন? স্কিল মানে হচ্ছে এডুকেশন আর এক্সপিরিয়েন্সের দুটোর মিশ্রণকে বলা হয় স্কিল। মানে আমি যেটাতে স্কিলড হতে চাই সেটার ব্যাপারে আমি আগে জেনে নিয়ে কাজ করে প্র্যাকটিস করে সেই স্কিলটা ইমপ্রুভ করলাম, মানে লার্ন ইট দেন ডু ইট। এবার যার যত ভালো স্কিল, যার যত বেশি স্কিল, সে কিন্তু তত বেশি রোজগার করে তত কম সময়ের মধ্যে। স্কিল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মানি, ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। কিন্তু যদি আপনি দীর্ঘদিন ধরে খালি স্কিলই বাড়িয়ে যাচ্ছেন তাহলে লাভ নেই। কিন্তু কথা হচ্ছে সবাই কি স্কিলড? তার মানে কি যারা স্কিলড নয় তাহলে তারা, যাদের ট্যালেন্ট নেই তারা হতে, আজকের ডেটে সচিন টেন্ডুলকার কিন্তু ইন্ডিয়া টিমে খেলছে না, কিছুদিন পরে রজার ফেডারও আর খেলবে না, লতা মঙ্গেশকর গান গাইছেন না। তো এবার কি হয় যখন তাদের পারফরমেন্সটা দরকার নেই তখন? আচ্ছা, যদি আপনার কাছে সেই ট্যালেন্ট নেই, সেই টাকা নেই, তাহলে কি আপনি ওয়েলদি হবেন না? তাহলে আর কিসের ডিসকাশন? তার সত্ত্বেও হতে পারি ওয়েলদি, কিন্তু কিছু বেসিক স্কিলস আছে যেটা প্রত্যেকটা মানুষ, আপনার কোয়ালিফিকেশন হোক বা না হোক, এই বেসিক স্কিলস গুলো যদি আপনার নিজেদের মধ্যে তৈরি করতে পারেন তাহলে ডেফিনেটলি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। সেটা কি স্কিলস? স্কিল অফ 21st সেঞ্চুরি কি কি? আমার মতে প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিলস। প্রথম, একজন মানুষের কথা বলা শেখা বা কথা বলা শিখতে 2 থেকে 3 বছর 5 বছর ম্যাক্সিমাম লেগে যায়, কিন্তু সারা জীবন লেগে যায় কখন বলবো না, কি বলবো না, কাকে বলবো না, এটা শিখতে সারা জীবন লেগে যায়। তো এই স্কিলটা যে যত ভালো শিখতে পারে তার কিন্তু পিপল স্কিল আরো ভালো তৈরি হয়। কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করার যে স্কিল, সেই স্কিলটা শেখাটা খুবই দরকার আজকের ডেটে। ইভেন আজকের ডেটেও যদি কেউ বলে যে না আমি অত কম্পিউটার স্মার্টফোন চালাতে পারি না, তো সরি, আপনার ডেফিনেটলি আপনার প্রোগ্রেস হবে হয়তো, জানি না, ভগবান ভরসে, কিন্তু স্লো হবে। মার্কেটিং প্রমোশন স্কিলস, 21st সেঞ্চুরি হচ্ছে প্রমোশনের যুগ। আপনি যত ভালো প্রমোট করতে পারবেন, আপনি যত ভালো প্রমোট করা শিখবেন, ততই বেশি আপনার রোজগার বাড়বে, ততই বেশি লোকেদেরও বেনিফিট হবে। প্রমোশন স্কিল মানে হচ্ছে, মানে কোনো ভালো জিনিসের সন্ধান পেয়েছেন আপনি, সেটাকে প্রচার করছেন। আমি বলছি না যে আপনার ব্যাপারেই প্রচার করুন, কিন্তু কোনো ভালো জিনিসের প্রচার আমরা এমনিও করি, কিন্তু এটা আরো ভালোভাবে যারা করতে পারবে তাদের ফিউচার আছে। লিডারশিপ স্কিলস, লিডারশিপ স্কিলস মানে ওই যে বললাম রোল মডেল। আপনি একটা কিছু কাজ শিখেছেন সেটা করুন, করবার পরে আপনি এনকারেজ করুন আরো লোকেদেরকে, যে দেখুন আমি এটা রেজাল্ট পেয়েছি, আপনিও করতে পারবেন। আপনি এনকারেজ করবার, মোটিভেট করার, এই যে স্কিলটা, এক্সাম্পল হয়ে তৈরি করে দেখানো, এই যে স্কিলটা, এইটা তৈরি করাটা খুব জরুরি। এটাই হচ্ছে লিডারশিপ স্কিল। আরেকজনকে ওপর দিকে তুলতে হেল্প করা, আরেকজনের জীবনের উন্নতি করতে হেল্প করা, লিডারশিপ স্কিলস। যার মধ্যে আছে সে উন্নতি করবে। অ্যান্ড ফাইনালি নেটওয়ার্কিং স্কিলস। আপনি ভেবে দেখুন, আমরা মানুষ, মানুষ মানে যার মান আছে, যার হুঁশ আছে। তো কার মান হয়, কার হুঁশ হয়? আমরা যখনই কোথাও যাই, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, কোথাও দোকানে গেলাম, কোথাও গেলাম, আমরা কাদের সাথে সব দিকে তাকালে কাদের সাথে মেলামেশা করি? মানুষের সাথেই তো করি, অন্য কারোর সাথে তো করি না। আর সকাল থেকে রাত অব্দি মানুষকে নিয়েই তো চলা। তো সেইখানে যদি আমরা আমাদের চেনা পরিচিতির আয়ত্তটা যদি না বাড়াই, চেনা পরিচিতির সার্কেলটা যদি না বাড়াই, তাহলে আপদে বিপদে দরকারে কে পাশে দাঁড়াবে? আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই তোমার 4টে বন্ধুর নাম বলো তো। সে বললো না আমার না বন্ধু নেই। কেন ভাই? সে সকাল থেকে রাত অব্দি খালি মেশিনের সামনে, কম্পিউটার সামনে কাজ করে যাচ্ছেন। আমি মজা করে বলেছিলাম, ও বাবা, তাহলে শেষ সময় তো লাগবে 4জনকে, সেই 4জনও নেই, খোঁজো। না, আমরা মানুষ, তো মানুষ হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সার্কেল বাড়ানো।
আর আরেকটা জিনিস আমি বলবো, যেটা ফাইনালি যেটা বলে আমি ক্লোজ করব, থিঙ্ক লজিক্যালি, চুজ প্র্যাকটিক্যালি। দেখুন, দুটো ওয়ে আছে, কনভেনশনাল ওয়ে, আনকনভেনশনাল ওয়ে। কনভেনশনাল ওয়েটা কি? আপনার ট্যালেন্ট আছে, আপনার প্রচুর পয়সা আছে, আপনি আপনার স্কিলস ইমপ্রুভ করলেন, আপনি রোজগার করা শুরু করলেন, আপনি আরো বড় প্ল্যাটফর্ম, প্রমোশন হলো বা অন্য কোম্পানিতে সুইচ করলেন, বা এই যেমন ক্রিকেট, সচিনের এক্সাম্পল দিই, প্রথমে ছোট একটা প্ল্যাটফর্মে খেললো, তারপরে আস্তে আস্তে স্টেট লেভেল, তারপরে ইন্ডিয়া লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, এরকম যে আস্তে আস্তে প্ল্যাটফর্ম বাড়ানো, বাড়িয়ে রোজগার করা। এখানে কিন্তু সেলফ সেন্টার্ড, খালি নিজের উন্নতি নিয়েই ভাবনা চিন্তা হয়। আর আমরা ছোটবেলা থেকে এটাই শিখি, তুমি পড়াশোনা করো, তুমি ভালো রোজগার করো, তুমি তোমার কোয়ালিফিকেশন বাড়াও, খালি তুমি নিজেরটাই ভাবো, বাকিদেরটা ভাবতে হবে না। আনকনভেনশনাল ওয়ে কি? যার কাছে কোনো ট্যালেন্ট নেই, স্পেশাল ট্যালেন্ট কিছু নেই, হয়তো টাকাও নেই, তারা কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে শিখছে। তারা হার্ড ওয়ার্ক না, তারা স্মার্ট ওয়ার্ক করতে শিখছে। তারা কালেকটিভ বার্গেনিং করা শেখেন। কালেকটিভ বার্গেনিং মানে, এটা একটা ইংলিশ টার্ম, এটা বাংলায় আমি বোঝানোর চেষ্টা করি। ধরে নিন আজকে আপনি সিনেমা হলে গেলেন, এই ধরে নিন বিগ বাজারে, সরি, কোন একটা সিনেমা হলে গেলেন, আপনি একটা টিকিট কাটলেন, সেই টিকিটের দাম 200 টাকা। আর আপনি বললেন কাউন্টারে যে দেখুন, আমি আমি হনু তনু হেন হেন তেন, আমি এই, আমার ডিসকাউন্ট করে দাও। তো সে ডিসকাউন্ট করবে? কখনোই করবে না। কিন্তু আপনি এবারে বললেন যে আজকে যা শো আছে, সেই পুরো শোটা আমি কিনে নিচ্ছি, আমার টিকিট ডিসকাউন্ট করুন। সে তো ডেফিনেটলি করবে। শুধু সেই না, ওর মালিক এসে বলবে আরে আরে আপনি আসুন আসুন, সে দেখতে যাবে না আপনি কোথা থেকে এসছেন। আপনি কি করলেন? পুরো হলের টিকিট, যা টিকিট আছে সব টিকিট কিনে নিলেন আর বললেন বুক করে দিতেন। তো এই যে একসাথে পুরো বুক করলাম, এটাকে বলা হয় কালেকটিভ বার্গেনিং। আপনি 1 কেজি আলু কিনবেন, আপনার কেউ ডিসকাউন্ট দেবে না। আপনি একসাথে 2 পেটি 3 পেটি কিনুন, 5 পেটি কিনুন, 10 পেটি কিনুন, আপনাকে ডিসকাউন্ট করে দেবে। এই যে একসাথে করা, এটাকে বলে কালেকটিভ বার্গেনিং। এটা আমি কেন বললাম? কারণটা হচ্ছে, আমরা একদিকে আমরা শিখি একাই, একাই চলো, একাই সবকিছু করো। আরেকদিকে হচ্ছে আমরা কালেকটিভ কাজ করতে পারি, এটা টিম হিসেবে কাজ করা যেতে পারে। তাতে লাভটা কি হয়? সে যদি শেখে, আপনি যদি এই ব্যাপারটা মাথায় আনতে পারেন যে কনসিস্টেন্টলি যদি আমরা ডুপ্লিকেশন প্রসেস নিয়ে আমরা কাজ করতে পারি, এমন কোনো কাজ খুঁজে নিতে পারি যার মাধ্যমে একটা টিম তৈরি হলো, সেই টিম একসাথে কাজ করছে, যাতে করে প্রত্যেকটা মানুষের রোজগার হচ্ছে, প্রত্যেকটা মানুষের রোজগার বাড়ছে, তাতে করে এর আগে যাবতীয় যা ডিসকাশন করেছি সব কটা জিনিস কভার করে যায়। স্টার্টিং ফ্রম আপনার সিমটম থেকে সলিউশন থেকে রোজগারের উপায়গুলো, সব কটা জিনিস কভার করে যায়। উদাহরণস্বরূপ, কনভেনশনাল অবস্থায় আপনি একটা সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছেন একা একা, আর আনকনভেনশনালে আপনি লিফটে একসাথে অনেক মানুষকে নিয়ে ওপরে উঠছেন, আপনি একসাথে লিফটে অনেককে নিয়ে ওপরে উঠছেন, আপনারও লাভ, অন্যদেরও উন্নতি। আমরা যদি মানে আমার আজকের এই ডিসকাশনটা এখান অব্দি আছে। আমার মেইন এটাই আপনাদের সাথে শেয়ার করবার ছিল, যে জীবন চলাকালীন আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছুই আমরা অজানা থাকি, ভাবনা চিন্তা করিও না খুব একটা, বা ভাবিও না অত। আমার আজকের এই প্রচেষ্টাতে সেটাই একটা মানে চেষ্টা ছিল, যে যাতে করে আপনারা ভাবতে পারুন আর আপনার খোঁজা শুরু করুন। উইথ দিস আজকে প্রেজেন্টেশন আমি এখানেই শেষ করছি। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ নীলাব্জ, এই অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। তো যারা দেখলেন তারা বুঝতেই পারলেন যে এটা একটা সচেতনতা, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো একটা ছিল। আর এই জায়গাটা সচেতন আমাদের হওয়া দরকার। হ্যাঁ, যেমন আরবিআই এর একটা অ্যাডেও দেখা যায় যে সচেতন গ্রাহকই সুরক্ষিত গ্রাহক। যদি আপনি সচেতন থাকেন তাহলে সুরক্ষিত থাকবেন। আর সুরক্ষাটা এখন খুব ইম্পর্টেন্ট, যে কোনো দিক দিয়ে। হেলথও যেমন সুরক্ষিত থাকুক, আমাদের ফাইন্যান্সটাও সুরক্ষিত থাকুক। তো আজকের এই প্রোগ্রামটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের এই অ্যাসোসিয়েশনে এই ধরনেরই প্রোগ্রাম হয়ে থাকে। আমরা এটাকেই প্রমোট করি, হেল্পিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু হেল্প দেমসেলভস। হ্যাঁ, আর আপনাদের যদি এই জাতীয় কিছু প্রশ্ন থাকে বা আরো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে যাদের মাধ্যমে আপনি আজকে লিঙ্কটা পেয়েছেন তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের প্রোগ্রামে আপনি যদি আরো আগ্রহী থাকেন, তাহলে তাদেরকে জানিয়ে রাখলে এই ধরনের অনুষ্ঠান হলে আপনি আমন্ত্রিত হবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আর নীলাব্জকে আরেকবার ধন্যবাদ জানাই এই ধরনের একটা অসাধারণ প্রেজেন্টেশন আমাদেরকে দেওয়ার জন্য। বেশ কিছু জিনিস আমরা জানতাম, কিন্তু আরো অনেক কিছু জানার বাকি আছে, সেটা বোঝা গেল।
আর ওপেননেস দরকার, ওপেন মাইন্ডেডনেস দরকার। আমি হয়তো জানি কিন্তু আরো কিছু জানার আছে, এই যে জায়গাটা থাকা ভালো। যেমন বলে যে প্যারাসুট সেই সময়ই কাজ করে যদি সেটা খোলা থাকে, তো লাইকওয়াইজ আমাদের ব্রেনও কাজ করে যদি সেটাকে আমরা ওপেন রাখতে পারি। তো আপনাদের সকলের পার্টিসিপেশনের জন্য ধন্যবাদ, আর আজকে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট।